নমস্কার সবাইকে। আইএফএফ নিউজের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আর আজকে আমাদের বিশেষ অতিথি, আই থিঙ্ক হি নিডস নো ইন্ট্রোডাকশন, সঞ্জয় সেন, স্বনামধন্য কোচ। আমার মনে হয় সঞ্জয় দা তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে যে সময় নিয়ে আমাদেরকে টাইম দিয়েছেন, আই থিঙ্ক তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো লেটস ওয়েলকাম সঞ্জয় সেন, আওয়ার বেঙ্গলের নমস্কার। বেঙ্গল। সঞ্জয় সেন বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছেন, মোহনবাগানকে আই লিগ জিতেছেন। সেই সঞ্জয় সেন আজকে আমাদের সামনে। ইটস এ ড্রিম কাম ট্রু ইভেন্ট ফর মি। আমার মনে হয় আমাদের অনেক দর্শকরাও আপনার থেকে শুনতে চাই। ওয়েলকাম ওয়েলকাম সঞ্জয় স্যার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমারও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করার। তো স্যার আপনার মানে আপনি যেই স্টেশনের লোক, আপনি স্যার, আমি দাদা বলতে পারবো না, স্যারই বলতে হবে। না স্যার বলবে না, স্যার এগুলো অ্যালেক্স ফার্গুসন হলো স্যার, আমরা আবার স্যার কখন হলাম? এগুলো আমাদের এখানে সব চলে। আমার এগুলো লজ্জা লাগে। আমি আমার ছেলেদেরও বলি, অনেক প্লেয়ার আমাকে স্যার স্যার করে বলে। ঠিক আছে, তাদের একটা রেসপেক্ট, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলে, কিন্তু স্যার যোগ্য কি আমাদের আছে নাকি? ওগুলো এইগুলো দেখো, আমাদের এখানে এগুলো চলে। আমরা লোককে একটুখানি সমীহ করার জন্য বা করার জন্য স্যার বললে অনেকে খুশিও হয়। হ্যাঁ, আমি একদমই খুশি হই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। এনিওয়ে ঠিক আছে সঞ্জয় দা, তো যদি আমি আলোচনাতে আসি, তো আপনি ইন্ডিয়ান কোচিং সার্কিটে ইউ আর নোন নেম, সবাই আপনাকে চেনে জানে। বাট ইন্ডিয়ান কোচিং সার্কিটে আপনি যখন লাইসেন্সধারী কোচ প্রথম মানে যখন হয়েছিলেন, সেই টাইমটা বলুন। আপনার হঠাৎ করে কি মনে হলো আপনি কোচিংটা অ্যাজ এন প্রফেশন ট্রিট করবেন? জেনারেলি এই সাহসী সিদ্ধান্তগুলো তখন তো অ্যাটলিস্ট হতো না যখন আপনি ডিসিশনটা নিয়েছিলেন। আপনার কিভাবে আপনি মোটিভেট হয়েছিলেন কোচ হওয়ার জন্য? দেখো, ব্যাপারটা হলো, আমি 95 অব্দি ফুটবল খেলেছি। অনেকে জানে কি জানে না, কলকাতায় আমি বড় ক্লাবে কখনো খেলিনি। বাঙালি হিসেবে বড় ক্লাবে খেলার স্বপ্ন সকলের থাকে, কিন্তু আমি কখনো সেই সুযোগ আমার হয়নি। আমি দীর্ঘদিন রেলওয়ে ফুটবল ক্লাবে খেলেছি, রেলওয়ে এফসিতে। এবং 95-এ আমি যখন খেলা ছাড়ি, একটা বছর আমি আমার অফিস পাড়া থেকে ময়দান খুব কাছে, 5 মিনিটের ডিস্টেন্স ডালহৌসি থেকে ময়দান, সবাই যারা কলকাতার বাসিন্দা সবাই জানে। তো অফিস থেকে অফিস আওয়ার্সের পরে আমি মাঠে যেতাম, মাঠে খেলা দেখতাম। খেলা দেখতে দেখতে আমার মনে হলো যে ফুটবল ছেড়ে আমি থাকতে পারবো না। তো একটা বাসনা হয়তো খেলা দেখতে দেখতে মনের মধ্যে হয়েছে, এবং যখন আমি মনে হলো যে না, কোচিংয়ে যদি আসতে হয় আমাকে কিছু, তখন আমাদের এনআইএস কোর্স ছিল, 6 উইক সার্টিফিকেট কোর্স ছিল, আবার 10 মান্থ বা 10 মাসেরও ছিল। তো যাই হোক, আমি যেহেতু চাকরি করতাম ইস্টার্ন রেলে, 10 মাসের হয়তো করা সম্ভব নয়। আমি 6 মান্থসের সেই 6 উইক্সের সার্টিফিকেট কোর্স এনআইএস আমাদের সাই থেকে, সল্টলেক কলকাতায় 97-এ আমি তখন অ্যাপ্লাই করি, এবং আমি পাস করি সেই বছর। এবং 97-এ চাকরি সূত্রে ইস্টার্ন রেলের মানে প্রদীপদা, আমাদের মানে প্রয়াত পিকে ব্যানার্জি, আমাদের তো রেলওয়ে কর্মী, উনিও এক্স রেলওয়ে ম্যান, এবং উনি তখন 97-এ আমাকে, কেন জানি না, ওনার আন্ডারে তো আমি খেলেছি। আন্তঃরেল খেলা হলে প্রদীপদা আমাদের কোচ থাকতেন ইস্টার্ন রেলে। তো হয়তো আমার মধ্যে কিছু উনি দেখেছিলেন, হয়তো সেই জন্যই আমাকে ইন্ডাক্ট করে যে রেলওয়ে ফুটবল ক্লাবে কোচেস প্যানেলে, মানে কোচিং এতে আমাকে আনেন। এবং সেই সময় প্রবীর মজুমদার, উনিও প্রয়াত হয়েছেন। প্রবীর মজুমদার সবাই জানেন, আন্তর্জাতিক খেলোয়াড়, ইস্ট বেঙ্গলে খেলেছেন, রেলেও খেলেছেন, ভারতীয় দলেরও খেলেছেন। প্রবীর মজুমদার কোচ ছিলেন তখন। এবং প্রবীরদার হঠাৎ করে মা মারা যাবার সূত্রে আমাকে তখন একটা স্টপ গ্যাপে আমাকে কোচিং করতে হয়। এবং 98 থেকে আমি সরাসরি রেলওয়ে ফুটবল ক্লাবের কোচ হই, এবং 2006 অবধি আমি রেলওয়ে ফুটবল ক্লাবেরই কোচ ছিলাম। তারপরে 2007-এ আমি আন্ডার 16 ভারতীয় দলের কোচ হই। তো ওইখান থেকে 2007 থেকে 2010 অবধি আমি ইন্ডিয়া আন্ডার 16 এবং 19 টিমের সাথে যুক্ত ছিলাম। তারপরে তো 2010 সালে আমি ইউনাইটেড স্পোর্টসে আসি। তো যখন বব হাউটন কোচ ছিলেন, যখন বব হাউটন জাতীয় দলের কলিন্টল টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, এবং আমাদের গোয়াতে একটা ওয়ার্কশপ হয়েছিল কোচেদের 3 দিনের। ওইখান থেকে প্রত্যেকটা কোচকে একটা করে সেশন নিতে হয়েছিল, এবং সেইখান থেকে আমাকে কলিন্টল খেলা মানে সেশনের পরে আমাকে বলেন, ইফ ইউ আর ইন্টারেস্টেড
ফর দ্য ন্যাশনাল টিম, সেটা আমার কাছে ড্রিম কাম কেস না হতে চায়, যদিও সিনিয়র নয়, কিন্তু ভারতীয় দলের অনূর্ধ্ব 16 দলের তখন, তো ওইটাই আমার একটা চেঞ্জিং বলতে পারো, যে একটা দিকটা পরিবর্তন হওয়া। এবং কলিন টোলের আন্ডারে এই যে 3 বছর আমার কাছে কোচিং জীবন একটা বিরাট প্রাপ্তি। হয়তো আমি যে জায়গায় আজকে এই বসে তোমাদের সাথে কথা বলছি, হয়তো সেইটাই হতো না, আমার যোগ্যতাই হয়তো থাকতো না। তো কলিনের এই 3 বছর থাকা, ন্যাশনাল টিমের সাথে থাকা, বিভিন্ন এক্সপোজার ট্রিপ এবং এএফসি চ্যাম্পিয়নশিপ, আমাদের টিমটাও খুব ভালো ছিল তখন। গুরপ্রীত সিং যে এখন খেলছে, সেই আন্ডার 16 ছিল, লাল ডিন্ডিকা, প্রচুর খেলোয়াড়, তীর্থঙ্কর সরকার, অভিষেক দাস। পরে আন্ডার 19 টিমে তো প্রচুর ছেলে ছিল, প্রণয়, প্রবীর, প্রীতম, প্রচুর ছেলে, হলিচরণ নার্জারি, অলবিন জর্জ, সেনাজ সিং, বিক্রমজিৎ সিং, মানে অগুন্তি, বলে শেষ করা যাবে না। 19-এ যে ছিল, আরো রাজু গায়কোয়াড় ছিল, প্রচুর খেলোয়াড়দের সাথে আমার, সন্দেশ জিঙ্গান ছিল। তো এদের সাথে আমার সেই সময় থেকেই সম্পর্ক, এখনো তাদের সাথে দারুণ সুসম্পর্ক আছে। তারাও আমার, তাদের খেলার জীবনের মধ্যেও খোঁজ নেয়, আমিও তাদের সাথে চিয়ার আপ করি যখন তারা খেলে, ভালো খেলে। তো এইভাবেই আমার কোচিং জার্নি, মানে বলতে গেলে রেল থেকেই আমি, আমার শুরু রেল জীবন কাটানো। তারপরে তো মোহনবাগান, মোহামেডানে, ইউনাইটেড স্পোর্টস, মোহামেডানের আইএফএ জেতা, সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, এগুলো তো আছেই। সেগুলো তো ধাপে ধাপে হয়েছে। ইন্ডিয়ান অ্যারোজের একটা সময় যখন ট্রেভার বুলপিন ছেড়ে চলে যায়, তখন আমি এআইএফএফ থেকে আমাকে ওই দায়িত্বটা দেয়, তখন আনফর্চুনেটলি টিমটা উইথড্র হয়ে যায়। পৈলান অ্যারোজ, তখন পৈলানে হতো, পৈলান অ্যারোজ, তো আমি কিছু অল্প দিনের জন্য দায়িত্বে ছিলাম। তো এনিওয়ে, এইগুলো এইভাবেই আমার শুরু আসলে। বাট সঞ্জয় দা, মানে আপনার কোচিং ক্যারিয়ারে ইন্ডিয়ার ইউথ, মানে কলিন টোলের মতো একজন, মানে হি ইজ আ ভেরি রিনাউন্ড নেম, মানে ওয়ার্ল্ড ফুটবলে তাকে সবাই চেনে। হ্যাঁ, উনি যখন আপনাকে চিনলেন, বা সেখান থেকে আপনার মোহনবাগানের জার্নিটা যদি, মোহনবাগানের কোচ যখন আপনি হলেন, এই হোয়াট ওয়াজ দ্য ব্যাকড্রপ? মানে এটা তো আমরা দেখেছি, অ্যাজ এন অডিয়েন্স দেখেছি ওই সময়, বাট ব্যাকড্রপটা কি ছিল? না দেখো, আমি সাডেনলি পেলেন না এক্সপেক্ট করছিলেন? না 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 না, কখনোই নয়। আমি যখন 2009, 2010 এই সময়, আমাদের একটা ব্রেকের সময় আমি কলকাতায় এসেছিলাম। যখন ব্রেক হয় তখন আমাকে আলোকেশ কুন্ডু, ইউনাইটেড স্পোর্টসের যে কর্ণধার, নবাব তো আছেই, নবাব ভট্টাচার্য, কিন্তু আলোকেশ কুন্ডু, আলো বলে সবাই চেনে, আলো। তো আলো আমাকে একটা বলে, সঞ্জয় দা তুমি, সঞ্জয় দা না, সঞ্জয় তুমি কি বাবলুদার সাথে ঘর করতে পারবে, এরকম প্রশ্ন ছিল। বললাম কি ব্যাপার বলো। বলে না, আমরা ভাবছি যে তোমাকে আমাদের টিমে নেবো, এবং 2010 থেকে এএফএফ থেকে যেটা এএফসি যেটা কন্ডিশন দেয়, এ লাইসেন্স বাধ্যতামূলক, যে আই লিগ খেলতে গেলে এ লাইসেন্স কোচ লাগবে। তো সেই সময় বাবলুদার ছিল না লাইসেন্স। বাবলুদা আমরা একসাথে সি লাইসেন্স করেছিলাম 99-এ, বাবলুদা, আমি, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, অনেক, সুজিত চক্রবর্তী, প্রচুর, অতনু ভট্টাচার্য, এই একটা গ্রুপ ছিল, যেটা 99-এ আমরা সি লাইসেন্স করেছিলাম। তো এ নিয়ে আলো যখন আমাকে বলে, আমি বললাম নো প্রবলেম বাবলুদা, কারণ বাবলুদা একটা এমন ক্যারেক্টার, অনেকে সমীহ করে, অনেকে ভয় পায়। আমি দেখেছি অনেক বড় বড় খেলোয়াড়, আমি নাম করব না, বড় ক্লাবের অনেক প্লেয়াররা বাবলুদার সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, বা, কিন্তু আমি বাবলুদার সাথে কথা বলতে চেয়েছিলাম। তো এই ফ্লুডিজে আমরা একটা মিটিং হয়, সেখানে বাবলুদার সাথে আমি কথা বলি। তো কথা বলার পরে আমি রাজি হই, এবং 2010 সাল থেকে আমি ইউনাইটেড স্পোর্টসের কোচ হই। পরের বছর 11-12 সিজনে বাবলুদাকে ওরা ছেড়ে দেয়, আমি এককভাবে 11-12, 12-13 এই সময়টায় আমি কোচ থাকি, এবং যথেষ্ট ভালো আমাদের পারফরমেন্স ছিল ইউনাইটেড স্পোর্টসের। মানে তখন চিরাগ ইউনাইটেড, পরে পৈলান ইউনাইটেড হয়। এবং আমরা যখন বাবলুদার সময় আমি জয়েন করি 2010-11, আমরা 29 পয়েন্টে শেষ করেছিলাম, মানে সামহাউ উই মানে রেলিগেশনটা বাঁচিয়েছিলাম। কিন্তু তার পরের বছর আমি দায়িত্বে আসার পরে আমরা 42 পয়েন্টে শেষ করি, 6 পজিশনে আমরা পাই। ইউনাইটেড স্পোর্টসের কাছে একটা বিরাট ব্যাপার, 6 পজিশন পাওয়াটা। তখন অনেক কম্পিটিশন আই লিগে, তখন সব চার্চিল ব্রাদার্স, ডেম্পো, সব ভালো ভালো টিম, সালগাঁওকার থেকে শুরু করে মাহিন্দ্রা, সবাই ছিল, ভালো ভালো টিম সব ছিল। তো ওই সময় কম্পিটিশনটা অনেক টাফ ছিল। তো এনিওয়ে, তো 2011-12 যখন 12 সিজনে
আমি যখন 3 খেলে আমাদের 7 পয়েন্ট, তখন হঠাৎ করে আমার জায়গায় এলকো স্যাটোরিকে আনা হয়, ইউনাইটেড স্পোর্টস আনে, যখন আনে তখন আমি ঠিক করি যে আমি আর এখানে থাকবো না। কারণ আমার কাছেও আশ্চর্য লেগেছিল, ইউনাইটেড মানে একটা ছোট দল যারা 3 খেলে 7 পয়েন্টস, মানে হারেনি, 2টো জিতে 1টা ড্র, তারপরেও তাদের মনের মধ্যে একটা ছিল যে সঞ্জয় বোধহয় বিদেশি খেলোয়াড়দের সামলাতে পারবে না, এরকম একটা ওদের ধারণা ছিল এই আলোকেশ কুন্ডু বা নবাব ভট্টাচার্যের। তো এনিওয়ে যখন ওই ঘটনা হয়, এলকো স্যাটোরি যখন আসে, আমি রিজাইন করি এবং আমি বসেই ছিলাম। তো বসে থাকার পরে আমাকে হঠাৎ করে মোহামেডানের একটা অফার আসে, সেকেন্ড ডিভিশন আই লিগ শুরুর আগে, তখন 7 দিন সময় ছিল লিগ মানে সেকেন্ড ডিভিশন আই লিগ শুরু হওয়ার। এবং আমি ছোট থেকেই বা বলো, আমি একটুখানি আমার চারিত্রিক ব্যাপারটা ছিল, আমি তো চিন্তা ভাবনা না করে আমি ঝাঁপিয়ে পড়তাম, আমি তো ভাবতাম না, আমার একটা চ্যালেঞ্জ নেবার অ্যাটিটিউড এখনো আছে বা ছিল তখন আমার বয়সটাও কম ছিল নিশ্চয়ই। তো আমি ওই দায়িত্বটা নিই এবং মোহামেডান সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হয়। আমরা 18টা ম্যাচ খেলেছিলাম এবং ওই কলকাতায় এসে আমি দায়িত্বটা ছেড়ে দিই, কারণ আমি আই ওয়াজ নট, মানে ওই মোহামেডানের পরিবেশ আমার ঠিক ভালো লাগছিল না এবং আমি একটু টু সাম এক্সটেন্ট একটু whimsical বা একটু চুজি, আমার বাই ক্যারেক্টার ওয়াইজ আমার একটুখানি যদি আমি ভালো ফিল না করি আমি কখনো থাকি না। এনিওয়ে তারা আমাকে অনেক করে বলেছিল, কিন্তু আমার ছেলের তখন স্কুল ফাইনাল পরীক্ষা দেবে বলে আমি বাইরে থাকতাম এতদিন, গোয়াতে ম্যাক্সিমাম টাইম কেটেছে 3 বছর, 2007 থেকে 10 অবধি ইন্ডিয়ান ক্যাম্পে যখন থাকতে হতো, গোয়াতেই হতো আমাদের ক্যাম্প। তো যাই হোক, মোহামেডান ছেড়ে দেওয়ার পরে স্বল্প দিনের জন্য ওই বললাম পয়লান অ্যারোজ, তখন যখন ব্যাঙ্গালোরে আমরা ওই সেকেন্ড ডিভিশন আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলছি, তখনই আমার কাছে ওই আইএফএফ থেকে একটা প্রস্তাব আসে, যে আমি তখন বলেছিলাম মোহামেডানের দায়িত্বটা শেষ হলে আমি ভাববো। তো যাই হোক, আমরা তখন আবার পয়লান অ্যারোজ দায়িত্বটা নিই। পয়লান অ্যারোজে আমাদের কলকাতায় মাস 2-এর মতো প্র্যাকটিস হয়েছিল, তারপরে হঠাৎ করে টিমটা উইথড্রন করে নেয়, এএফএফ নাম তুলে নেয়। এবং যেহেতু আমি এএফএফ এর সাথে চুক্তিবদ্ধ ছিলাম, আমি ওই প্লেয়ার মানে এই নারায়ণ দাস, প্রবীর, প্রীতম, সেনাথ সিং, এই গ্রুপটাকে আমরা মানে এআইএফএফ একটা ওই বোম্বেতে একটা ক্যাম্প করে, আমি তখন সুজিত চক্রবর্তী আর আমি তখন ওদের এতে ছিলাম। যেহেতু তখন রিলায়েন্স আসছে, এফএসডিএল শুরু হবে, তারাও প্লেয়ার্স পুল তৈরি করছিল, তো এই গ্রুপটাকে আমি করাতাম। আর ট্রেভার জেমস মর্গান, মেহতাব, তারপর ইসফাক আহমেদ, মেহরাজউদ্দিন, এদেরকে করাতো বোম্বেতে। এই দুটো শিবির হতো, সেইখানে আমাদের ওই হতো। যেহেতু আমি চুক্তিবদ্ধ ছিলাম বলে ওই দায়িত্বটা আমার দিয়েছিল আমাকে। তো ওইটা থাকাকালীনই হঠাৎ করে মোহামেডান তখন আই লিগ খেলছে, ওদের একজন নাইজেরিয়ান কোচ ছিলেন, আমার নামটা মনে নেই। তো মোহামেডান আবার আমাকে অফার করে, সঞ্জয়দা আমরা তোমাকে কোচ করতে চাই। তো আবার আমি বলছি যে এরকম একটা, এটা ঠিক আছে, চ্যালেঞ্জ দেখা যাক। তো ওই সময় আইএফএ শিল্ড টুর্নামেন্টটা ছিল, তার সাথে সাথে তো আই লিগের ম্যাচ ছিলই। তো আইএফএ শিল্ডটা যখন শুরু হয়, ওই ধানমন্ডি, যেটা সনি নর্ডি এসছিল, ধানমন্ডি লিগ, গ্রুপ লিগেও হারিয়েছিলাম, ফাইনালে তো হারিয়েছিলাম, এবং আমরা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হই। এবং আমি জানতাম না, চ্যাম্পিয়ন হবার পরে সাংবাদিকদের থেকেই শুনেছিলাম যে 44 বছর বাদে মোহামেডান চ্যাম্পিয়ন হলো আইএফএ শিল্ড। তো এটা বিশাল ব্যাপার। তখন আমি বলেছিলাম যে যেহেতু ওই ম্যানচেস্টার সিটি সেই সময় 42 বছর বাদে যে লিগ জিতেছিল, ইংলিশ প্রিমিয়ার লিগ, তখন তো এপিএল ছিল না, প্রিমিয়ার লিগ ছিল। তো আমি ওইটা তুলনা টেনেছিলাম, যদি ম্যানচেস্টার যদি 42 বছর বাদে জিততে পারে, আমরা কেন নয় 44 বছর বাদে। তো ওই সময়ও কিন্তু আমি মোহামেডানের চ্যাম্পিয়ন হয়ে যাবার পরে আমাদের যখন কলকাতায় সেলিব্রেশন হয়, রেসপেক্টেড মানে প্রয়াত সুলতান আহমেদ আমাকে খুব সম্মান দিয়েছিলেন। তো সুলতানদাকে আমি বললাম যে আমি আর করব না। উনিও আমাকে আর জোর করেননি, উনিও জেনে গেছিলেন যে আমি কেমন টাইপের। তো এনিওয়ে আমি তখন ছেড়ে দিয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দিই। এবং 2014 সালের ওই ডিসেম্বর মাস নাগাদ হঠাৎ করেই আমাকে একদিন দেবাশিস দত্ত ফোন করে, সঞ্জয় দা তুমি কি আমাদের কোচ হতে রাজি? তো আমার কাছে এটা একটা অবাকই লেগেছিল, যে তখন সুভাষ ভৌমিক কোচ ছিলেন, এবং আমি বলেছিলাম ঠিক আছে, আমি একদিন আমাকে সময় দাও। এটা হঠাৎ করে আমার কাছে তো একটা
ফোনটা যখন আসে, আমি তো আমার নাম্বার অত তখন ট্রু কলার বা এরকম ছিল না কিছু। তো আমাকে বললো যখন, দেবাশিস দত্ত আমি ফোন করছি, তুমি আমার অফিসে আঙ্গারপুর স্ট্রিটে যদি আসো। বললাম ঠিক আছে, আমাকে একটা দিন সময় দাও, আমি একটু চিন্তা করে। তো যাই হোক, আমি 8th of December বোধহয় এরকম একটা ডেট ছিল, এবং 12th of December বোধহয় আমি চুক্তি সই করি, 1 বছরের চুক্তিতে সই করি। এবং আমাদের ফার্স্ট টুর্নামেন্ট ছিল মোহনবাগানের হলো ফেডারেশন কাপ গোয়াতে। তো ওইটা মোটামুটি 12 দিনের মতো একটা সময় ছিল, এবং সেই সময় কিন্তু এফএসডিএল শুরু হয়েছে, 2014 সালে শুরু হয়েছে। যে বলবন্ত এরা সব কিন্তু বিভিন্ন দলে খেলতো। তো আনোয়ার, অনেকেই ছিল যারা আইএসএল এর প্রথম বছর খেলতো। তো সেই সময় লিগটা সংক্ষিপ্ত ছিল, যে 3 মাসের লিগ হতো, সেপ্টেম্বর টু ডিসেম্বরে। পরে প্লেয়াররা, আমার যখন প্র্যাকটিস শুরু হয়েছে সেই সময় আস্তে আস্তে সব এফএসডি মানে আইএসএল থেকে খেলোয়াড়েরা আমাদের প্র্যাকটিসে জয়েন করে, এবং ওইভাবেই মোহনবাগানের মানে জার্নিটা শুরু 2014 সালে শুরু। এবং ফেডারেশন কাপে আমরা খুব ভালো ফুটবল খেলেছিলাম, কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারিনি, গ্রুপ লিগ থেকে আউট হয়ে গিয়েছিলাম। তোমরা হয়তো জানো বা জানো না, 4 জন ডাইরেক্টর পদত্যাগ করেছিলেন, এবং আমি তখন ঠিক করেছিলাম আমি কি করব, মানে আমি কলকাতায় গিয়ে কি করব না করব। তো এনিওয়ে, তারপরে তো আমরা আইএসএল আই লিগের প্রস্তুতি শুরু করি কলকাতায় এসে। ধীরে 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 তখন মোহনবাগান মাঠে, মানে সেই বলে না, সেই 4টে কাক যেরকম ঘুরে বেড়ায়, সেরকম 4 জন 5 জন হয়তো দর্শক থাকতো, যে কে সঞ্জয় সেন কাকে দায়িত্ব দিয়েছে, সে আবার কবে কোথা থেকে কোচ হয়ে এলো। তো সেইভাবে কারোর ইন্টারেস্ট ছিল না, কেউ মানে আসতো মোহনবাগান মাঠে যখন আমি প্র্যাকটিস শুরু করি। তো তারপরে তো প্রথম ম্যাচ আমরা মুম্বাই এফসির সাথে 3-1 জেতা দিয়ে শুরু করি। 13টা ম্যাচ আনবিটেন থাকতে থাকতে তারপরে আবার হেরে যাই। এইভাবেই হয়। এগুলো নিয়ে অনেক কথা বলেছি, এগুলো তেতো হয়ে গেছে। এবং মানে আমার কাছে তেতো হয়ে গেছে, মানে রিপিটেডলি তোমার কাছে এই প্রথম তোমার সাথে বা তোমাদের এই চ্যানেলে আমি বসেছি বলে তোমাদের হয়, কিন্তু এইটা নিয়ে আমি অনেক করেছি। কিন্তু এটা এইভাবেই আমার মোহনবাগানে জয়েন করা। তারপরে তো আই লিগ জেতা, পরের 2 বছর 1 পয়েন্টের জন্য আমরা মানে হ্যাট্রিক হয়ে যায়, যে পরের দুবার আমি মিস করেছি 1 পয়েন্টের জন্য। তারপরের বছর 2016-এ আমরা ফেডারেশন কাপ জিতি। 2017-এ রানার্স ফেডারেশন কাপ গৌহাটিতে, আলবার্টো রোকা তখন বেঙ্গালুরুর কোচ ছিলেন। আমরা ফাইনালটা খুব ভালো খেলতে পারিনি, মানে ফ্লপ করে গেছিল টিমটা। এনিওয়ে, আমরা রানার্স হয়েছিলাম। তো তারপর থেকে তো আবার আমি 2018 সালের জানুয়ারিতে রিজাইন করি মোহনবাগানে, তারপরে এটিকেতে জয়েন করি। তো এইভাবেই আমার জার্নি। হিউজ জার্নি সঞ্জয় দা, হিউজ জার্নি। আমার শুনে খুব ভালো লাগলো। আর আমার মনে হয় অনেক অডিয়েন্স আছে যারা নিউ জেনারেশন অডিয়েন্স, তাদের কাছে ওই ব্যাপারটা ইজ সামথিং অনেকে জানেন। আই থিঙ্ক এটা জানাটা খুব দরকার। সঞ্জয় দা, একটা কথা, মানে আপনার কোচিং ক্যারিয়ারের ব্যাপারে আমি দেখতে দেখতে আমি একটু পড়াশোনা করছিলাম। ভারতবর্ষের কোচ মানে পিকে ব্যানার্জি, অমল দত্ত, যাদেরকে আমরা যখন খুব ছোট ছিলাম, যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, ইন্ডিয়ান কোচ বললে তাদের এক নামে শোনা যায়। তারপরে জেনারেশনে বলতে গেলে সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, আর তারপরে জেনারেশনে আপনার নাম আসে। সঞ্জিতা, আপনার কোনো আক্ষেপ লাগে না এখন যখন, মানে আমি কেন বলছি এই কথাটা, মানে রিজনে কেন আক্ষেপ কেন লাগে না, যে এখন যখন মোহনবাগানের ব্যাপারটা অন্যরকম, মোহনবাগান খুব ডমিনেটিং জায়গায় একটা আছে, আইএসএল এ খুব ভালো খেলছে। কলকাতার বাকি দুটো ক্লাব কিন্তু আইএসএল এ খুব একটা ভালো করতে পারছে না। সামহাও আমাদেরকে বিদেশি কোচদেরকে দিয়ে আমরা ট্রাই করছি, ইউতে আমরা কিছু ইন্ডিয়ান কোচ এনেছি, সেই তারপরেও কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু পাচ্ছি না। যেরকম মানে ইস্ট বেঙ্গল বলুন বা মোহামেডানের কথাও আমি বলি, তার সাফল্য পাচ্ছি না। তো হাতের কাছে সঞ্জয় সেন থাকতে তো আমরা ইস্ট বেঙ্গল বলুক বা মোহামেডান বলুক, তারা কি দেখতে পাচ্ছেন? আমার সবচেয়ে বড় চিন্তার কারণ এইখানে, কারণ কি আজকে আমরা জাতীয় দলের আলোচনা আমি পরে আসি, তো আপনার আক্ষেপ লাগে না যে আপনার কাছে কল আসছে না? না, এটা আক্ষেপের কিছু না। ব্যাপারটা হলো, এগুলো তো আমার কিছু করার থাকে না। আই ক্যান চুজ, নো। এগুলো আমি তো সরাসরি চলে যেতে পারি না যে আমাকে কোচিং করে দাও। এগুলো ক্লাব কর্মকর্তা বা ফ্র্যাঞ্চাইজি ওনার যারা, তাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে। এটা আমার পক্ষে কখনোই নেই, এবং আমার আক্ষেপের কিছু নেই। আমি আবার বলছি, যেভাবে আমার কোচিং জার্নিটা যদি দেখো, আমি জয়েন করেছি, ছেড়ে দিয়েছি, আমার ভালো লাগেনি,
ক্লাবের ভালো লাগেনি, হয়তো ক্লাব আমাকে তাড়িয়ে দিয়েছে, এরম একটা সিচুয়েশন হবার আগেই আমি মোহনবাগান থেকে যেদিন আমি ঠিক করেছিলাম যেদিন আমি হারবো, মানে আমার জানা ছিল না যে 33 আনবিটেন রান হোম ম্যাচে আমরা মোহনবাগান আমার কোচিংয়ে কখনো হারেনি, কিন্তু আমি যেদিন হারবো সেদিন আমি ছাড়বো এই প্রতিজ্ঞা করেছিলাম, এবং আমি চেন্নাই এফসির কাছে হেরে গিয়েছিলাম মোহনবাগান ঘরের মাঠে। সেই দিন আমি ক্লাব 2nd of January 2018 আমি ক্লাব থেকে আমি সরে আসি, এবং আমার সাথে কোনো তিক্ততা বা কোনো তেতো সম্পর্কের ব্যাপার না। আমার মনে হয়েছিল আই ওয়াজ নট ফিলিং দ্য অ্যাটমসফিয়ার, যে 3 বছর যে পরিবেশের সাথে আমি মানিয়ে নিয়েছিলাম সেখান থেকে আই ক্যান স্পেল, আমি একটা গন্ধ পাচ্ছিলাম যে দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর মি। তো এইটা ঈশ্বর আমাকে হয়তো সেইটা সেন্সটা দিয়েছিল, বা এই ঘ্রাণ শক্তিটা দিয়েছিল, যেখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছিলাম। এবং তুমি বিশ্বাস করো, এটা আমার কাছেও অবাক লেগেছে, আমি 2 তারিখে যেদিন আমি রিজাইন করি, 4 তারিখে মিস্টার গোয়েঙ্কা আমার একজন জয়নীল ব্যানার্জি বলে একজন ওদের অফিসিয়াল আমাকে ফোন করেন যে মিস্টার গোয়েঙ্কা আপনার সাথে কথা বলতে চাই। তো আই ওয়াজ ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট আইএসএল। আমি আইএসএল নিয়ে আমি খুব ক্রিটিসাইজ করতাম, আমি বিভিন্ন সংবাদপত্রে লিখতাম বা বলতামও যে একটা তামাশার লিগ, এই এখানে রেলিগেশন নেই, 3 মাসে খেলা শেষ হয়ে যায়। তো যখন মিস্টার গোয়েঙ্কা অফিসে আমি যাই ভিক্টোরিয়া হাউসে, এবং উনি আমার সম্বন্ধে যখন আমার বায়োডাটা নিয়ে হুড়ুর মানে একদম মানে কোনখান থেকে শুরু করেছি, কি করি, আমাকে কেন উনি নেবেন, তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, দেখুন আমি তো আপনার এখানে কোচিং করতে পারবো না, আপনি আমাকে কেন? বলছে আপনি আমাদের এখানে আসুন, আপনি আমাদের হোয়াট এভার ইউ লাইক, আপনি যে পদ চান। আমি পদের লোভী নই, আমি আমাকে টেকনিক্যাল ডিরেক্টর, হেড অফ ইউথ ডেভেলপমেন্ট, আমি বললাম দেখুন আমি জয়েন করতে পারি একটা শর্তে, আমি আমার সাপোর্ট স্টাফ নেব, বিদেশি কোচ আপনি নিতে পারবেন, কিন্তু আপনি ফিজিও বলুন, ফিজিক্যাল ট্রেনার বলুন, আপনি আমার যেগুলো নিতে। এই যে অভিনন্দন ব্যানার্জি আজকে মোহনবাগানে এই দীর্ঘদিন ধরে করছে, আজকে 2018 থেকেও আছে, মাঝে হায়দ্রাবাদে গিয়েছিল, আমি অভিনন্দনকে নিয়ে গিয়েছিলাম, গার্সিয়াকে নিয়ে গিয়েছিলাম, তখন এটিকে ছিল, স্টিভ কপেল কোচ ছিল। তো আমি প্লেয়ার রিক্রুটমেন্ট, জন জনসন, লানজারোটে, আনাস, বলবন্ত, প্রণয় হলদার, সবাই যতগুলো আমি বলেছিলাম যেগুলো, তারপরে আমি তো ওনারা সেইভাবে করেছিলেন, এবং 3 বছরের কিছু বেশি সময় আমি ওদের সাথে ছিলাম। এটা আমার কাছে মিস্টার গোয়েঙ্কা আমাকে যে সম্মানটা দিয়েছেন মানে ভাবা যায় না। এবং আমিও কিন্তু ওইখানে যখন আমি ফিল করেছি যে না, আমি যখন টেকনিক্যাল ডিরেক্টর, হেড অফ ইউথ ডেভেলপমেন্ট 2023 অবধি আমার চুক্তি ছিল, তো আমি ওই সময়টাও আমি ফিল করলাম যে না, আমার পক্ষে আর ভালো, আই ওয়াজ নট এনজয়িং অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট কোচ, যেখানে আমার কিছু করার নেই, মানে জাস্ট সিটে বসা, ওই মুখ দেখানো, এরকম একটা ব্যাপার, যেখানে আমার মনে হয়েছিল যে এনাফ ইজ এনাফ। কারণ বিদেশি কোচেদের থেকেও আমার অনেক শেখার যেটা দরকার, যে স্টিভ কপেলের থেকে কি করে, বিদেশি কোচেরা কি করে যেটা আমরা করি না। আমার আইএসএল এ জয়েন করার উদ্দেশ্যটা ছিল আইএসএল হোয়াট ইজ দ্য টুর্নামেন্টটা, যেটা যে সম্বন্ধে টুর্নামেন্টটা নিশ্চয়ই অনেক প্রফেশনালি রান টুর্নামেন্ট, ভালো ভালো খেলোয়াড়দের এবং পরিকাঠামো ভালো, অনেক প্রফেশনাল ওয়ে, সাপোর্ট স্টাফ, হিউজ সাপোর্ট স্টাফ, এবং বিদেশি কোচেদের থেকে আমাদের তফাৎটা কোথায় জানার জন্য স্টিভ কপেলের মতো একজন ক্যারেক্টার, যিনি 72টা 75টা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের ম্যাচ খেলেছেন, তারপরে হাবাস আসে, হাবাসের সাথে আমার দারুণ সম্পর্ক ছিল, হাবাসের ওয়ে অফ কোচিং, এবং আমরা কোথায় পিছিয়ে, বা আমাদের ভারতীয়রা কেন ভারতীয়দের কোচিং নেয় না, ফ্র্যাঞ্চাইজি ওনাররা কেন, কারণটা কি জানারও একটা আমার মনে হয় 3 বছর 3.5 বছর থাকাটা অনেক। তো সেইটা জানার পরে আমার আর ভালো লাগেনি, আমি ছেড়ে দিয়ে দেওয়ার পরে আমি বসেছিলাম। তারপরে তো আমার বাংলা আমাকে, বেঙ্গল আমাকে ভাবলো, হয়তো আইএফএ ভাবলো, 27 বছর ধরে আমি কোচিং করছি, কখনো আমি সন্তোষ ট্রফির কোচ হইনি বাংলা দলের। তো গত বছর মানে 2024 পুজোর মার্কেটিং করছি আমি আমার ওয়াইফের সাথে, হঠাৎ করে দিব্যেন্দু বিশ্বাস ফোন করলো, সঞ্জয় দা তুমি বেঙ্গলের কোচ হতে রাজি? আমি বললাম ভাই বাংলার কোচ আমাকে তো কখনো, আমি এই অফারই পাইনি, তুমি আমাকে বলছো, নিশ্চয়ই, আমি কেন হব না। বললো তাহলে 1 তারিখে আমাদের অফিসে আসবে, 1 অক্টোবর আমাদের আইএফএ অফিসে এসে। তো তারপরে তো বাংলায় হয়ে আমি কোচিং জয়েন করলাম, তারপরে যা হবার হয়েছে, এই আর কি।
সঞ্জিতা, মানে আমি তোমার এই জার্নির সাথে সাথে একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। এই সব স্পেকুলেশনের মাঝে আজকে যখন আমি এই 5ই অগস্ট তোমার সাথে এই আলোচনাটা করছি, কিছুদিন আগেই মানে আর 4 দিন আগেই ভারতবর্ষের কোচ ডিসিশন নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অনেক বছর পর। আমার মনে পড়ছে স্যাভিও মেডেরা যখন 11-12-তে জাতীয় দলের তখন স্টপ কোচের গ্যাপ হিসেবে করেছিলেন। হ্যাঁ, তারপর একজন ভারতীয় কোচকে, মানে দুজন বিদেশি কোচকে টপকে একজন ভারতীয় কোচ হলো। 3জন শর্টলিস্টেড ছিল, তার মধ্যে একজন হলো। তুমি এই ডিসিশনটাতে কতটা সহমত? প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, অনেকেই কোশ্চেন করছে, একটা মিডিয়ার একটা বড় বড় অংশের একটা কোশ্চেন হচ্ছে, আমরা ইন্ডিয়ান কোচ তো নিলাম, কিন্তু অ্যাডভার্টিসমেন্টের প্রথম পার্টটা যখন এই জব ডেসক্রিপশন জেডিটা বার করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা বলেছিল ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স থাকা কোচকে তারা প্রাধান্য দেবে। সো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ছাড়া কোনো কোচকে নেওয়াটা কতটা ইন্টারন্যাশনাল টিমের জন্য ঠিক তোমার মনে, বা তোমার ডিসিশনটা এগ্রি করো কি করো না? আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, আমি যখন স্টিভেন কনস্ট্যান্টাইন যখন কোচিং করছে সেই সময় থেকে, মানে স্টিমাকের আগে যখন কনস্ট্যান্টাইন যখন মানে দ্বিতীয়বারের জন্য যখন কোচ হলেন, এবং আমি যখন যে বছর আই লিগ জিতি 2015 সালে, তখন উনি কোচ ছিলেন, ভারতীয় দলের কোচ ছিলেন, কারণ আমার আই লিগ প্রাইজটা ওনার হাত থেকে আমি নিয়েছিলাম, এবং ওনার সাথে আমার অনেকবার সাক্ষাতে বা ফোনেও কথা হয়েছিল। এবং ওই সময় থেকে আমি চাইছিলাম ভারতীয় কোচ। আমি তখন থেকেই আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলতাম যে দেশীয় কোচ হওয়া দরকার আছে। এবং সারা বিশ্বের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আজকে ব্রাজিল বাধ্য হলো এতদিন বাদে ফেলিওর হবার পরে আনচেলত্তিকে কোচ করতে, তার আগে পর্যন্ত কিন্তু ব্রাজিলিয়ানই হয়েছে। দে ফেল্ড আফটার ফেল্ড। 2004-এর পরে তারা 4টে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু দেশীয় কোচ। আজকে জাপান এই যে লেভেলে আছে, যে জাপান 7টা বিশ্বকাপ খেললো, তাদের কিন্তু কখনো বিদেশি কোচের দরকার পড়েনি। ইয়েস, ক্লাব লেভেলে বিভিন্ন, আমি জাপান গিয়েছিলাম ইয়ার বিফোর লাস্ট প্রো লাইসেন্স করতে, আমি 4টে যে লিগের খেলা দেখেছি, সব মানে তার মধ্যে 3টে দলেরই কোচ বিদেশি। কোনো অসুবিধে নেই, লিগে বিদেশি কোচ হতেই পারে, রাখতেই পারে, সেটা একটা কোচেদের ক্লাব মালিকদের ব্যাপার। যেখানে দেশের একটা সংগঠন বা এআইএফ এর যখন একটা বডি, সেখানে আমার মনে হয় ভারতীয় কোচেদের রাখাটা দরকার, এবং এটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। আর প্রসেস যেটা আমি তো অ্যাপ্লাই করেছি ভাই, ওই দেখে 10 to 15 ইয়ার্স পাস্ট এক্সপিরিয়েন্স চেয়েছে, যেটা আমার মধ্যে আমার নিশ্চয়ই আছে, আমি ক্রাইটেরিয়া ফুলফিল করি। প্রো লাইসেন্স, ইয়েস, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। কারোর হঠাৎ করে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হয় না, আনটিল অ্যান্ড আনলেস ইন্টারন্যাশনাল ম্যাচ যখন না খেলছো। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হয়, আমি জানি না খালিদের কি, আমি আমার যেটা দিয়েছি, আমি আমার বায়োডাটা দিয়েছিলাম, আমি বিভিন্ন এফসি ম্যাচ যেগুলো খেলেছি, যে ট্যাম্পাইন্স রোভার্স বলো, চায়নায় গিয়ে খেলা বলো, মালদ্বীপের খেলা, মাদ্রিয়ার সাথে খেলা বলো, বা সাউথ চায়না বলো, আমি প্রচুর ম্যাচ খেলেছি, অ্যাজ এ এফসি ম্যাচগুলো খেলেছি কোচ হিসেবে, সেটাও একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। দেশীয় ইন্টারন্যাশনাল মানে দেশের হয়ে কোচিং হয়তো করেনি, সে খালিদও করেনি বা কেউ করেনি, তার আগে তো এইভাবে তো হয় না। তুমি যতক্ষণ না আনটিল অ্যান্ড আনলেস তুমি দেশের কোচ অ্যাপয়েন্টেড হচ্ছে, তুমি কি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে? তো আমার মনে হয় খালিদকে করেছে, এটা একটা পজিটিভ দিক। আমি যেটা ভারতীয় কোচ আমরা সবসময় চাইছিলাম করা উচিত, কিন্তু কোচ এই যে কোচ সিলেকশন করার প্রক্রিয়াটার সাথে আমি সহমত নই, কারণ এটা মোটামুটি ঠিকই হয়েছিল এবং জানাই ছিল। আমিও অ্যাপ্লাই যখন করি, আমিও জানতাম খালিদকে কোচ করবে। এই যে কনস্ট্যান্টাইন বা আরেকজনকে করেছিল, এটা দেখানোর জন্য, এটা একটা দেখানোর জন্য যে হঠাৎ করে তো কাউকে সরাসরি একজনকে করা যায় না, সেই জন্য 3জন একটা শর্ট লিস্ট করে, এটা এইগুলো একটা নাটকের মতো একটা হয়েছে। ইট ওয়াজ বিন ঠিকই ছিল যে আমরা খালিদকে করব, খালিদের জন্য বলার লোকও ছিল, এবং খালিদের পাস্ট মোটামুটি যথেষ্ট ভালো সাকসেস আছে, তাদের নিয়ে তো সন্দেহ নেই। সে অনেক বেশি পরিশ্রম করে, তার মতো করে সে আজকে, তুমি যদি আইএসএল-এ বলো, নর্থ ইস্টে আমি দেখেছি যখন আমি এটিকে ছিলাম,
তখনও দেখেছি, বা জামশেদপুরে গত বছর খুব ভালো পারফরমেন্স করেছে। তো সুতরাং খালিদকে করেছে আমার কিছু না, বাট দ্য ওয়ে দে সিলেক্টেড ওটার সাথে আমি সহমত নই। কারণ একটা সিলেকশনের প্রসেসে তোমার একটা ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের একটা দরকার আছে। আজকে ওর কি চিন্তা ভাবনা কেউ জানে? এই যে আমিও কি জানি, তুমি জানো যে ওর কি চিন্তা ভাবনা, ও কি শেয়ার করবে, আমি কোচ হলে আমি ভারতীয় দলকে কিভাবে করব? তো এটা তো অল আর ইন দ্য ডার্ক। তো এই প্রক্রিয়াটা কখনোই প্রফেশনাল একটা হতে পারে না। এটা একটা এআইএফএফ এর মতো সংগঠনের এইভাবে কোচ সিলেকশন করাটা, আমি খালিদকে করেছে, আমি প্রে করি ও ভালো করুক, আমি সহমত। কিন্তু দ্য ওয়ে দে সিলেক্টেড ইটস হরিবল। এটা একটা ফার্স আমি বলতে পারি। কারণ যদি তুমি ইন্টারভিউ না নাও, আমি কি চাই এটা, হ্যাঁ আমাকে করলে না বা কনস্ট্যান্টাইনকে করলে না, এই যে তিনজনকে ডেকে তাদেরকে নিয়ে তাদের ভিউজ গুলো জানা, তার মধ্যে থেকেই তো সিলেকশন হবে। যে না, কনস্ট্যান্টাইন একটা প্রেজেন্টেশন দিয়েছে, খালিদ দিয়েছে, খালিদ ইজ মাচ, এটা অ্যাকসেপ্টেবল, তাই জন্য আমরা খালিদকে করেছি। এটা একটা সাজানো ঘটনা। অ্যাপ্লিকেশন চাইলো, 10 জন নাকি সিলেক্ট করেছে, তারপরে 3 জন করেছে, তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির কোচেরা করেছে, নানা রকমের সব বেরিয়েছে। তো এনিওয়ে, আমার যেটা বলার হলো, খালিদকে করেছে, খালিদের জন্য আমার শুভেচ্ছা রইল। ও যাতে ভালো করে, ভারতীয় দল যাতে ভালো করে, এটা আমরা সব সময় চাই। যারা আমরা ফুটবলের সাথে যুক্ত, ভারতীয় দলকে আমরা ভালো খেলা দেখতে চাই। আই এম লেস ইন্টারেস্টেড অ্যাবাউট র্যাঙ্কিং, ওয়েদার ইট ইজ 133 or 155, ইট ডাজন্ট ম্যাটার। আমরা মানে কমফোর্টেবলি যখন বাংলাদেশ আফগানিস্তানকে আমরা হারাতে এখন স্ট্রাগল করছি, আমার মনে হয় মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই দলগুলোকে যদি 4 বারের সাক্ষাতে যদি 3 বার হারাতে পারি, তবেই বুঝবো ভারতীয় ফুটবল এক পা এগিয়েছে। তো এইটা দেখার অপেক্ষায় আমরা রইব সবাই। একদম। আর সঞ্জয়, একটা ব্যাপারও আমি এটা নিয়ে, জাতীয় দল নিয়ে একটু অ্যাড করতে চাই। আপনি বললেন জাপানে আপনি যখন গেছিলেন, আপনি দেখেছেন কত ইন্ডিয়ান, মানে কত জাপানিজ কোচ বেশিরভাগ জায়গায় কোচিং করাচ্ছে। টাইম, আপনার মনে হয় টাইম হ্যাজ কাম ফর দ্য ক্লাব অলসো টু টেক দ্যাট রোল, মানে এই রোলটা মানে উচিত তাদেরও নেওয়া, যে আমরাও নিজেদের হোমগ্রোন ট্যালেন্টকে চান্স, ক্লাবদেরকেও তো দায়িত্ব দিতে হবে। সঞ্জয় দা, শোনা যাচ্ছে কি? এখানে সঞ্জয় দা হয়তো নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে কিছু, বাট আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, যেটা আমি বলছিলাম, যেটা বলছিলাম আসলে বেসিক্যালি হয়তো সঞ্জয় দার একটা নেটওয়ার্ক ইস্যু হয়েছে, আমি অ্যাড করে নিচ্ছি। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল আপনার, হয়তো আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। সঞ্জয় দা, আমি আর বেশি টাইম নেব না, আমি 5 থেকে 7 মিনিট নেব। সঞ্জয় দা, একটা কথা আমি জানতে চাইছি, আপনি জাপানে যখন গেছিলেন, আপনি স্টোরিটা বলছিলেন, জাপানও এশিয়ান ফুটবলে বিগ নেম ইন এশিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবলেও ইনফ্যাক্ট দেয়ার অনেক বড় নাম। তো জাপান যদি তাদের ক্লাব কোচিং এর দায়িত্ব বেশিরভাগ ইন্ডিয়ানকে দিতে শুরু করেছে, মানে জাপানিজদেরকে দিচ্ছে সব জায়গায়, মানে ওদের যে লিগ 1, 2, 3 তে জেনারেলি জাপানিজ কোচদেরই এখন দবদবাটা বেশি। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো। মানে আমি আগের দিন একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম, আমরা ক্যালকুলেট করে দেখলাম আই লিগ আর আইএসএল মিলিয়ে 5টা ক্লাবের কোচ হচ্ছে ইন্ডিয়ান, বাকি 35টা ক্লাবের কোচ হচ্ছে বিদেশি। তো ক্লাবকেও তো সেই সাহসটা দেখাতে হবে, যে সাহসটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এট লাস্ট এখন দেখিয়েছে। ক্লাবরাও যদি ওই পথে না চলে, তাহলে তো আমাদের কি পিরামিডটাকে ঠিক করতে হবে, সেটা তো তখনই সম্ভব। আপনার কি মনে হয়? না, আমার মনে হয় কিন্তু এগুলো টিপিক্যাল মেন্টালিটি, এগুলো মানসিকতার ব্যাপার। এবং বিদেশি কোচ হলেই ভালো কিছু করে দেবে, এখান থেকে কেউ বেরোতে পারে না। এর থেকে লজ্জার আর কিছু নেই, একদম সোজাসুজি। আমি হয়তো কারোর হয়তো ভালো লাগতে নাও পারে, কিন্তু ব্যাপারটা হলো তোমার এটাও জানা উচিত, বা তুমি জানো কিনা জানি না, হ্যাঁ, যে তোমার ওই যেসব
কোচেরা এখন ভারতবর্ষে কাজ করতে আসছে, অনেকে যে স্যালারিতে কাজ করছে যেটা ইন্ডিয়ানদের পক্ষেও অ্যাকসেপ্টেবল না। কারণ আমি আই লিগের প্রচুর ক্লাবের আমি কোচেদের জানি যারা যে টাকায় নিয়ে কাজ করছে, কারণ তাদের দেশে কাজ নেই। আজকে ম্যানেলো মার্কোয়েজকে ছেড়ে দিলে সে কোথায়, কনস্ট্যান্টাইনের কথা যদি বলো, কনস্ট্যান্টাইন কোথায় কোচ করছিল? ইউরোপের কোন দেশে করছিল? সে তো পাকিস্তানের মতো একটা দেশের কোচিং করছিল। তো এই হলো তাদের দশা। তারা জানে ভারতবর্ষ একটা উর্বর জায়গা, হ্যাঁ, এবং মূর্খের বাস। যেসব মালিকেরা বা যারা তাদেরকে অ্যাপয়েন্ট করছে এইসব বিদেশি কোচেদের, তাদের সম্যক ধারণাই নেই। তারা একটা তাদের আর্থিক বলে তারা মালিক হয়েছে, এবং মালিক হলে যা হয়, যাদের মানসিকতা যা হয় তাই হচ্ছে। এবং ভারতীয় ফুটবলের দশাও তাই। আইএসএল এর 10 বছর হয়ে গেল, তারপরেও যদি ফুটবলের এই দশা হয়, তাহলে এটাই তো পরিষ্কার। এর থেকে তো আর নেকেট কিছু হয় না, এটা তো সবার কাছে দৃশ্যমান যে আজকে আমরা কোন জায়গায় আছি। এই যে গতকাল, আমি কোনো প্লেয়ারকে ছোট করব না, যে প্লেয়ারটা 2 গোল করলো কালকে, তার আগের ম্যাচে 2 গোল করেছে, সে ভারতীয় দলের হয়ে একটা গোল করতে পারছে না কেন? আজকে চাংটে মুম্বাই এফসিতে ফাটিয়ে দিচ্ছে, সেই চাংটে ইন্ডিয়া টিমের হয়ে একটা গোল করতে পারছে না কেন? এগুলো তো ভাবার ব্যাপার আছে। তো সুতরাং যেরকম আমাদের খেলোয়াড়দের ব্যাপার, সেরকম সবকিছুই আমাদের একটা জটিল একটা ব্যাপার মতো অবস্থা। এবং এই যে বিদেশি কোচদের অ্যাপয়েন্ট করছে, এইটায় কিচ্ছু করার নেই। এগুলো তাদের ব্যাপার, তাদের ওপিনিয়ন, তারা যেটা ভালো মনে করছেন তাই করছেন, এখানে কিছু করার নেই। কিন্তু আমার, ধরো আমি অল্প বিস্তর তো কিছু সাফল্য পেয়েছি বা কিছু জয় পেয়েছি, কিন্তু আমার খারাপ লাগে যারা আপকামিং কোচেস, তাদের ভবিষ্যৎটা কি? আমি আজকে 7.5 লক্ষ টাকা দিয়ে প্রো লাইসেন্স করে এলাম, আমি নয়, আমার সাথে সাথে মেহরাজউদ্দিন, ইশফাক আহমেদ, রেনেডি সিং, ভিভিয়ানো ফার্নান্ডেজ, অ্যান্টনি ফার্নান্ডেজ, প্রচুর খেলোয়াড়ের এক্স প্লেয়াররা করেছে। তাদের কাছে where they will get the money, তারা রিটার্ন করবে। এই যে 7.5 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম, ওকে, আমার পকেট পারমিট করেছে, আমি করেছি, অনেকে লোন নিয়ে করেছে, তো এই টাকাটা আসবে কি করে? তো আমি ভালো কি মন্দ, আজকে আমি ভারতীয় কোচেরা ভালো কি মন্দ তুমি জানবে কি করে? আনটিল এন্ড আনলেস ইউ আর গট দ্য অপরচুনিটি। তো এই জায়গাটায় আমার কাছে ধাঁধা। তো সুতরাং এগুলো কিছু করারও নেই, আমাদের বসে থাকতে হবে সেই দিনের জন্য যখন তাদের শুভ বুদ্ধি ঘটবে, শুভ বুদ্ধি উদয়। বাট সঞ্জিতা, রিসেন্টলি, মানে আমি এই আলোচনার আরেকটা পার্টে যদি লাস্ট দুটো কোয়েশ্চেন করব, লাস্ট পার্ট কোয়েশ্চেন আপনাকে করছি যে রিসেন্টলি আপনাকে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে সম্মানিত করা হলো, আপনি খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন, হ্যাঁ, ওইটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল। আপনি বলেছেন যে ক্লাবটার জন্য আমি কিছু করিনি, এক ফোঁটাও কিছু করিনি, সেই ক্লাব আমাকে এই সম্মানটা দিল। তো কিরকম অনুভূতিটা কিরকম ছিল একটু যদি ইস্ট বেঙ্গল ক্লাব? হ্যাঁ, প্রথম কথা হলো ইস্ট বেঙ্গল ক্লাবের যখন নিতু সরকার, নিতু যখন আমাকে ফোন করে যে সঞ্জয় তুমি আমাদের 1 তারিখের প্রোগ্রামে এসো, আমি কি ব্যাপার, আমি জানতাম 1 তারিখ ওদের যে যেটা হয় ওদের ইস্ট বেঙ্গল ডে, হ্যাঁ, তো তোমাকে আমরা একটা সম্মানিত করব, পিকে ব্যানার্জির অ্যাওয়ার্ড আমরা নতুন চালু করছি, তো প্রদীপদার একটা নামে যে সাথে যুক্ত হওয়াটা এবং প্রদীপদার মতো কোচের নামাঙ্কিত একটা ট্রফি আমাকে দেবে, এইটা আমার কাছে একটা বিরাট পাওনা। এবং আমি ওইটাই বলেছিলাম যখন আমাকে বলতে বলা হয়েছিল প্রাইজ নেবার পরে, গৌতম ভট্টাচার্য যে সঞ্চালক ছিলেন, উনি যখন আমাকে বললেন সঞ্জয় দা তোমার ফিলিংস, আমি তখন এটাই বলেছিলাম যে ক্লাবের জন্য আমার 1% অবদান নেই, সেই ক্লাব কতটা বড় হলে সেই চিন্তা করতে পারে যে একজন আমার মতো একজনকে সিলেক্ট করে, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এটাই বলেছিলাম, এবং যদি কখনো সময় আসে সুদে আসলে পুষিয়ে দেবো, এটা আমি বলেছিলাম আউট অফ মাই ইমোশন। এবং এইটার জন্যই বলেছিলাম যে একটা তো মানুষ তো কৃতজ্ঞতা বোধ থাকে, যে আমাকে যখন একটা এইভাবে সম্মানিত করা হলো বা করলো একটা অর্গানাইজেশন, সেখানে যদি আমি কিছু ফিরিয়ে দিতে পারি, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে। একদম একদম, না নিশ্চয়ই নিশ্চয়ই, আই থিঙ্ক দারুণ কথা বলেন। আমরা চাইবো আপনিও বা আমরা ফিউচারে হয়তো আমরা দেখবো কোনো বেটার রোলে ইস্ট বেঙ্গল ক্লাবে। তো নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা আপনার জন্য থাকবে। সঞ্জিতা, র্যাপ আপ করার আগে র্যাপিড ফায়ারের 5টা কোয়েশ্চেন থাকবে, 2টো অপশন দেবো, একটা সিলেক্ট করতে হবে র্যাপ আপ করার আগে। এটা আমরা খুব আমাদের প্রত্যেক সপ্তাহে যারা গেস্ট আছে তাদের সাথে করি, এটা খুব মজার হয়। তো প্রথমে স্টার্ট করি তাহলে।
ঘাবড়ে যাবো ভাই, এইসব ধাঁধার মধ্যে ফেললে আমি। হ্যাঁ, স্টার্ট করে দাও, কিছু করার নেই, তোমাকে তো শেষ করতে হবে। পিকে ব্যানার্জি না অমল দত্ত, কাকে চুজ করবেন আপনি? পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জি। দেবব্রত সরকার না দেবাশিস দত্ত, কাকে সিলেক্ট করবেন আপনি? দুজনকে। ঠিক আছে, ঠিক আছে, আই উইল নট ফোর্স, আই আন্ডারস্ট্যান্ড, বাট 3 নম্বর থার্ড কোয়েশ্চেন আপনাকে যদি আমি করি, উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি, কাকে পছন্দ আপনার? উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি? উত্তম কুমার। উত্তম কুমার, ওকে ওকে। মাই ফোর্থ কোয়েশ্চেন, মানে আমি এরপরের কোয়েশ্চেনটা খুব একটা আপনার জন্য ইজি হবে। বাইচুং ভুটিয়া না সুনীল ছেত্রী, কাকে? সুনীল ছেত্রী। এটা এক্সপেক্টেড ছিল। লাস্ট কোয়েশ্চেন করব, লাস্ট না, দুটো কোয়েশ্চেন করবো, আপনাকে একটা এক্সট্রা করবো। এক হচ্ছে সুভাষ ভৌমিক না সুব্রত ভট্টাচার্য, কাকে এগিয়ে রাখবেন? সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিক। অ্যান্ড লাস্ট বাট নট এনিওয়েজ লিস্ট, যদি আমি খেলার আঙ্গিক না, মানে আপনি তো অনেকজনকে দেখেছেন, আমি দুজনের কথা, আপনি হয়তো দুজনকেই দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য উনি আমাদের সাথে নেই এখন, না মমতা ব্যানার্জি, কাকে এগিয়ে রাখবেন? তো পলিটিক্যাল হয়ে গেল। পলিটিক্যাল না, আমি স্পোর্টস লাভার হিসেবে আমি বললাম, কিন্তু আমি কিন্তু কোনো পলিটিক্যাল কথা বলিনি। মমতা ব্যানার্জি। ওকে 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 ওকে। থ্যাংক ইউ সঞ্জয় দা ফর গিভিং আস দ্যাট টাইম। আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি ভেরি ভেরি হোপফুল আপনি খুব তাড়াতাড়ি ইউ উইল টেক আপ দ্য রেসপন্সিবিলিটি অফ আইএসএল ক্লাবস। আই এম ভেরি ভেরি শিওর, কারণ কি আপনার যে এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় ভারতীয়, আপনার যত না ক্ষতি হচ্ছে, আমার মনে হয় ভারতীয় ক্লাবগুলোর বেশি ক্ষতি হচ্ছে আপনার মতো কোচকে না ইউজ করে। মানে আই থিঙ্ক ইটস অ্যান বিগ রিসোর্স, মানে আপনার মতো একটা রিসোর্সফুল লোককে ঠিকমতো ইন্ডিয়ান ফুটবল ইউজ করতে পারছে না। এন্ড আই থিঙ্ক people take notice, and obviously you should be back in Indian football business very soon, very soon. Thank you দাদা। খুব ভালো থাকবে তোমরা, খুব ভালো। থ্যাংক ইউ। যারা স্ট্রিমটা দেখলেন, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আইএফএফ নিউজ। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আইএফএফ নিউজ। বাই, গুড বাই আমার তরফ থেকে।